লোকে প্রথমে জিজ্ঞাসা করে আপনি হামাসের সমর্থক না তার বিরোধী। আমি এখানে হামাসকে প্রধানত স্বাধীনতাকে আমি সংগঠন হিসেবে দেখছি। গাজা এবং পশ্চিমটা তারা দখলে রেখেছে। 1948 সনে যে ইসরায়েল তৈরি হয়েছিল তখন যেটুকু তারা দখল করেছে সেটাও যুদ্ধ করেই। আমাদের যদি সত্যি জিনিসটা বুঝতে হয় তাহলে হামাসের ঘটনাকে দেখতে হবে একটা আলামত হিসাবে। 10 ঘটনার মধ্যে এটা একটা ঘটনা, আগেও ঘটনা আছে, পরেও ঘটনা ঘটবে। তাহলে এটার একটা যাকে বলা হয় প্রেক্ষাপট, ঐতিহাসিক পরিপ্রেক্ষিত তৈরি করা যাবে। নাহলে এটা বোঝার কোনো কথা বলাটা বিপজ্জনক। এই জন্য যে লোকে প্রথমে জিজ্ঞাসা করে আপনি হামাসের সমর্থক না তার বিরোধী। আমরা তো বলতে পারি যে হামাস নামটা এলো কেন? ফিলিস্তিন লিবারেশন অর্গানাইজেশন যেটা ছিল সেটার একটা অংশ হচ্ছে ফাতা, যারা পশ্চিম তীরে ক্ষমতায় আছে, কিন্তু গাজাতে তারা ইলেকশনে হেরে গেছে। তাহলে হামাস ইলেকশনে জিতেছে, সুতরাং তারা সেখানকার এক ধরনের অথরিটি, সেই জন্য হামাসের নামটা আসছে। অর্থাৎ যুদ্ধটার নেতৃত্ব তারা দিচ্ছে। কি যুদ্ধ এটা? এটা হচ্ছে অসম যুদ্ধ। এটা বাইবেলের ডেভিড এন্ড গলায়াত বলে, যে ডেভিড হচ্ছে এখানে হামাস, এটা বলায় ইহুদিরা এটা ভালোই বুঝবে। কিন্তু সেই আমি বলছি মানে পুরা কথা বাদ দিলে আধুনিক যুগের ঘটনাটা কি? ঘটনাটা হচ্ছে এটা, এই যুদ্ধটা হচ্ছে একটা ঔপনিবেশিক যুদ্ধ। বেশি আগে আমি যাব না, আপনি সকলেই জানেন যে 1967 সনের যুদ্ধে ইসরায়েল অনেক নতুন ভূখণ্ড দখল করে, তার মধ্যে পশ্চিম তীর গাজা এগুলি আছে। তারপরে আরব দেশগুলি মিশর সিরিয়ারা চেষ্টা করেছেন 1973 সনে, যেটাকে ইয়ম কিপ্পুর যুদ্ধ বলে, এই অক্টোবর মাসে। সেখানে সহজ কথায় বলতে গেলে আরবরা পর্যুদস্ত হয়েছে, নাস্তানাবুদ হয়েছে। ইসরায়েলের কর্তৃত্ব আরও বেড়ে গেছে, তারা সিনাই উপত্যকা দখল করেছিল এবং মিশরকে সে ফেরত দিয়েছে। কিন্তু গাজা এবং পশ্চিমটা তারা দখলে রেখেছে। 1948 সনে যে ইসরায়েল তৈরি হয়েছিল তখন যেটুকু তারা দখল করেছে সেটাও যুদ্ধ করেই। নেগেব মরুভূমি শুদ্ধ, মানে আমি ইসরায়েলের মানচিত্রটার কথা বলছি, জায়গাটা তো ছোট, গোটা দেশটাই ফিলিস্তিন ছিল। তখন জাতিসংঘ একটা সমাধান দিয়েছিলেন যে এটা দুইটা রাষ্ট্র হবে, কিন্তু যেটুকু ফিলিস্তিন এবং যেটুকু ইসরায়েল ভাগ করে জাতিসংঘ দিয়েছিল তার চেয়ে অনেক বেশি জায়গা তারা নিয়েছে এটা। এবং ফিলিস্তিনিরা সেটা মেনে নিতে পারে নাই যে আমাদের দেশ মানে দুভাগে বিভক্ত হবে। এই কথা যদি আমি জিজ্ঞাসা করি, আমেরিকার গৃহযুদ্ধের কথা বলেন, আমেরিকার দক্ষিণের কনফেডারেশন তারা একটা আলাদা রাষ্ট্র করতে চেয়েছিল 8-10টা প্রদেশ নিয়ে। উত্তর সেটা মেনে নেয় নাই বলে তারা আমেরিকায় গৃহযুদ্ধ করে আমেরিকাকে ঐক্যবদ্ধ রেখেছে। ফিলিস্তিনিরা মনে করেছিল আমরা আমাদের দেশকে ঐক্যবদ্ধ রাখবো। তো সেটা 1967 সনের যুদ্ধ তারা পারেনি। 1973 সনের যুদ্ধ, এটাকে আরবদের যুদ্ধ বলা হয়, শুধু ফিলিস্তিনিদের না, পারেনি। তারপরে 80-র দশকে আপনি সংক্ষেপে জানেন যেটাকে ইন্তিফাদা বলা হয়, আরবি ভাষায় আমরা বলবো অভ্যুত্থান, জন অভ্যুত্থান। সেটা তারা তীরও মারে নাই, ঢিল ছুটে মেরেছিল বাচ্চারা, সেইটাকেও নির্মমভাবে দমন করা হয়েছে। দেখেন একজন মানুষ আর কি পথ থাকে, তারা চেয়ে যে আমাদের দেশকে মুক্ত করে দাও, আমাদেরকে মানবিক অধিকার দাও, কারণ তারা তো ইসরায়েলে কাজ করে খায়, এটা তো সব শ্রমিক মানুষ এগুলো। তো ইসরায়েলের বুদ্ধিজীবীদের মধ্যে যারা অবস্থিত দূরদৃষ্টি সম্পন্ন তারা বলেছিলেন যে তাদের সমাধান ছিল যে এক রাষ্ট্রে যেহেতু আমাদের থাকা যাবে না, একটা গণতান্ত্রিক রাষ্ট্র হলে, বর্তমানে ইসরায়েলের ভিতরে অনেক আরব আছে, তারা প্রথম শ্রেণীর নাগরিকের মর্যাদা ভোগ করে না বলেই অধিকৃত আরব এলাকার লোকদেরও কাজ করার জন্য ইসরায়েলে ঢুকতে হয়। যেমন গাজা থেকেও লোক ঢোকে এবং পশ্চিম দিক থেকেও লোক ঢুকে কাজ করে। এই পরিস্থিতিতে আন্তর্জাতিক মহলে একটা চিন্তা এলো যে এক রাষ্ট্রে যেহেতু ইহুদি এবং আরবদের থাকা সম্ভব নয়, ইহুদি মানে আরব দেশের বাইরের থেকে আসা ইহুদি, আরব দেশে কিছু ইহুদি আছে, যে বিষয়টা ইহুদি মুসলমান নয়, বিষয়টা ইউরোপীয় বনাম স্থানীয়। তো স্থানীয়রা যেন তাদের সাথে থাকতে পারবে না বলে মনে হচ্ছে, তাহলে আমরা দুটো রাষ্ট্র করে দিই। এইটা অনেকেই ফিলিস্তিন মুক্তি সংস্থা ইয়াসের আরাফাত মানতে চায় না। তারা গেরিলা যুদ্ধ শুরু করেছিল, বিমান হাইজ্যাক করেছিল, আমরা সকলেই জানি। এখন আপনি বলতেন আপনি কি বিমান হাইজ্যাক সমর্থন করেন? কিন্তু বিমান হাইজ্যাক তো তারা করেছে, সেটার ফলাফল তারা ভালো পায়নি, তারা দেশ স্বাধীন করতে পারেনি। এখন 80-র দশকে দুবার যে ইন্তিফাদা হলো, মানুষদের ঢিল মারা শুরু করলো ইসরায়েলি দখলদার সৈন্যদের মধ্যে, নানা উপলক্ষে, এটা জেরুজালেমে হয়েছে, বাইরে হয়েছে, আমি সংক্ষেপে বললাম। তার ফলাফল স্বরূপ খুব সংক্ষেপে বলছি, ইজাক রাবিনের সময় ইয়াসের আরাফাত এবং রাবিন দুজনকেই প্রেসিডেন্ট বিল ক্লিন্টন ওয়াশিংটনে হোয়াইট হাউসের লনে কাঁধে হাত দিয়ে তাদের চুক্তিগুলো, যে অসলো চুক্তি বলা হয়, সেটা গোপনে পরামর্শ করে তারা ঠিক করেছে যে ভবিষ্যতে 2 রাষ্ট্র হবে। সেই জন্য প্যালেস্টাইন অথরিটি তৈরি করা হয়েছিল।
কিন্তু গত 30 বছর 1993 থেকে 2023 এখন 30 বছর 30 বছরের ফলাফল আমরা জানি কিচ্ছু অগ্রগতি হয় নাই। বরঞ্চ এখন এইবার জাতিসংঘে ইসরায়েলের বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যে মানচিত্র দেখিয়েছেন তাতে বলছে কি তিনি পুরো বৃহত্তর ইসরায়েল করতে চান, যেখানে পশ্চিমদের গাজাকে তিনি অন্তর্ভুক্ত করবেন। শুধু তাই নয়, তারা সিরিয়া থেকে আগের যুদ্ধে যে জায়গা দখল করেছিলেন, গোলান হাইটস যেটা বলে উত্তর সীমান্তে, সেটাও তারা দখলে রেখেছেন। সব দিক থেকেই যদিও তারা ফেরত দিয়েছিলেন মিশরকে সিনাই, সেদের তা একটা শর্ত আছে, তাদের সব কাজে মিশর সহযোগিতা করবে। আনোয়ার সাদাত এই জন্য নিহত হয়েছিলেন, তিনি এই শর্ত মানার জন্য। তার মানে আরব দেশে এই পরাধীনতার বিরুদ্ধে একটা জনমত আছে। এখন এইখানে ধর্ম নিয়ে কোনো প্রশ্ন হচ্ছিল না, কিন্তু লোকজন তাদেরকে বলছে এরা ধর্মবাদী। এইখানে হচ্ছে গণ্ডগোল। আমি এখানে হামাসকে প্রধানত স্বাধীনতাকে আমি সংগঠন হিসেবে দেখছি। তার আইডিওলজি কি কমিউনিস্ট না ইসলামিস্ট না ফিউডালিস্ট, সেটা আমার বিষয় নয়। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।